সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লক্ষ্মীপুর পলিটেকনিক শাখার উদ্যোগে আয়োজিত আজকে লক্ষ্মীপুর সরকারি পলিটেকনিকের শিক্ষার্থীদের নিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আজকের প্রোগ্রামের সম্মানিত ডেলিগেট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া, আপনাদের জীবনের চলার পথে একটা অধ্যায়ের সূচনা হয়েছে আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, এই চলার পথের সূচনাতেই এমন একটি নবীনবরণ অনুষ্ঠানের আপনারা উপস্থিত হতে পেরেছেন। আপনাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। উপস্থিতি আপনাদের ইন্টারমিডিয়েট, এটা তো অনেকটা ইন্টারমিডিয়েটের যাত্রা শুরু। এসএসসি স্তর আপনারা শেষ করেছেন। আপনাদের এই যাত্রা পথে চলতে গিয়ে অনেক ভাইয়েরা কিন্তু আপনাদের সাথে এই পথ চলায় এখন নেই। আপনারা যখন ক্লাস 1-এ যাত্রা শুরু করেছিলেন তখন আপনাদের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ক্লাস 1-এ বা ভর্তি হয়েছিল প্রায় 26 লক্ষ স্টুডেন্ট। সেই স্টুডেন্ট 10 বছরের ব্যবধানে আপনাদের সাথে 19 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল। এই 19 লক্ষ স্টুডেন্টের মধ্যে মাত্র 13 লক্ষ স্টুডেন্ট আপনাদের সাথে পাস করেছে। তার মানে 5 আর 6 7 7 14 লক্ষ স্টুডেন্ট কিন্তু এই যাত্রাপথে আপনাদের সাথে নাই। অর্থাৎ ক্লাস 1-এ আপনারা আপনাদের ভাই বোন একসাথে মিলে বাবার হাত ধরে মায়ের সাথে করে যখন স্কুলে কলেজ মাদ্রাসাগুলোতে হাঁটি হাঁটি পা পা করে যাত্রা শুরু করেছিলেন, এই যাত্রাপথে আপনাদের সাথে ঝরে পড়ে গিয়েছে 50% স্টুডেন্ট, যারা তাদের শিক্ষা জীবন এই এসএসসি পর্যন্তই টেনে নিয়ে আসতে পারে নাই। আবার একটা বড় অংশ আপনি পাবেন যারা এইচএসসি বা এই পলিটেকনিকের ডিপ্লোমা সেকশন শেষ করে বিএসসিতে ভর্তি হতে পারবে না, তার আগেই তাদের কর্মজীবনে প্রবেশ করতে হবে। আবার অনেকেই আছে বিএসসি শেষ করে বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়াবে, যাদের চাকরি তাদের নসিবে জুটবে না। এটা অনেক খুব কঠিন একটা জার্নি, যেখান থেকে পরতে পরতে ছাড়তে ছাড়তে একটা অংশ টিকে যায় আর একটা অংশ ধরে পড়ে যায়। যারা টিকে যেতে পারে তারা তাদের জীবনের যে গন্তব্য, যে লক্ষ্য, তার পিতামাতা তাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটি তারা পূরণ করতে পারে। আমরা আশা করি আপনাদের এই গন্তব্য পথে চলার পথে সেই পথটা আপনারা মসৃণ করার জন্য আজকের এই প্রোগ্রামটাকে আপনারা একটি উপকরণ হিসেবে কাজে লাগাবেন। কারণ আজকের প্রোগ্রামে উত্তেজিত বক্তব্য দিয়ে আপনাদেরকে কোনো কিছু সিট দ্বারা সোজা করে দাঁড়ানোর জন্য ইয়েস ইয়েস বলে চিৎকার করার জন্য ডেকে নিয়ে আসা হয় নাই, অথবা একটা গোলাপ ফুল দিয়ে, অথবা একটা রজনীগন্ধার স্টিক দিয়ে, অথবা অল্প কিছু খাবার বা একটা ক্রেস দিয়ে সংবর্ধিত করে আনন্দিত করার জন্য এই প্রোগ্রামের আয়োজন করা হয়নি। এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে আপনাদের সামনের দিনে কত চ্যালেঞ্জ আপনাদের মুখোমুখি হতে হবে এবং সেই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করার জন্য অ্যাজ এ হিউম্যান বিইং আপনাকে কী ধরনের ক্যাপাসিটি ডেভেলপ করা দরকার, নিজের মধ্যে কী ধরনের অ্যাডাপ্টেশন কোয়ালিটি ডেভেলপ করা দরকার, সেইগুলো আপনাদেরকে শেখানোর জন্যই এই প্রোগ্রামগুলোর আয়োজন করা। যদি নিজের মধ্যে এই ক্যাপাসিটি অ্যাডাপ্টেবিলিটি ডেভেলপ করতে না পারেন, হারিয়ে যাবেন। নৃতাত্ত্বিকদের বৈশিষ্ট্য মতে, তাদের বক্তব্য অনুযায়ী এই ভূখণ্ডে একটা সময় ডাইনোসরের আবির্ভাব হয়েছিল, অর্থাৎ ডাইনোসরের বসবাস। কেউ বলেছে এটা 1000 বছর আগে এই ডাইনোসর এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে, আবার কেউ বলেছে এটা 1500 বছর আগে শেষ হয়েছে। কেউ কেউ বলেছে ডাইনোসরের অস্তিত্ব 500 বছর আগে বা 5000 বছর আগে পাওয়া যায়। এই যে ঘটনাগুলো তারা বলেছে, এখন আর ডাইনোসর নেই কেন? পৃথিবীতে একটা সময় ডাইনোসর ছিল। প্রমোদ চৌধুরীর একটা বক্তব্য আছে, সে বলেছে অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা এখনও টিকিয়ে আছে। অর্থাৎ পৃথিবীতে তেলাপোকা সেই যুগ যুগ ধরে টিকে আছে, সেই অনন্তকাল আগের অনেক আগ থেকে এই তেলাপোকার অস্তিত্ব এই পৃথিবীতে পাওয়া যায়। এখনও সেই তেলাপোকা বীর দর্পণে টিকে আছে, কিন্তু বিশাল দেহি সেই ডাইনোসর, বিশাল দেহি হস্তিগুলো পৃথিবীর অস্তিত্ব থেকে আজ বিলীন হয়ে গিয়েছে। এর কারণটা কি? তেলাপোকা হচ্ছে এমন একটা প্রাণী, যেই প্রাণী শীতের মৌসুমেও নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, আর যখন প্রচণ্ড গরম হয় তাবদাহের মধ্যে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে, স্যাঁতস্যাঁতে আবহাওয়ার মধ্যে তেলাপোকা টিকে থাকতে পারে, আবার ছায়ার মধ্যেও সে নিজেকে লুকিয়ে রাখতে পারে। অর্থাৎ তেলাপোকা যে কোনো ধরনের এনভায়রনমেন্ট নিজের শরীরে অ্যাডাপ্টেবিলিটি করে নিতে পারে। কিন্তু জলহস্তি
বিশালদেহী হাতি অথবা ডাইনোসর, এই বিশালদেহী প্রাণীগুলো এক একটা এনভায়রনমেন্টে বেঁচে থাকে। ডাইনোসর বেঁচে থাকতো শীতোষ্ণ মণ্ডলীয় অঞ্চলগুলোতে। যখন পৃথিবীর এই এনভায়রনমেন্টগুলো হট হতে থাকলো, গরম হতে থাকলো, তখন ডাইনোসর আস্তে 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 এর সাথে, এই এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্টেশন করতে পারলো না, খাপ খাইয়ে চলতে পারলো না। একটা সময় প্রকৃতির অমোঘ নিয়মে সেই পৃথিবীর অস্তিত্ব সেকে বিলীন হয়ে গেল। এ কারণে প্রমোদ চৌধুরী বলেছে, অতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা এখনো টিকিয়ে আছে। অর্থাৎ তেলাপোকা সময়ের আবর্তনে নিজেকে কিভাবে গড়ে তুলতে হবে সে জিনিসগুলো সে জানে। আপনাদেরকেও এই যে পড়াশোনা আপনি করছেন, স্টুডেন্ট হিসেবে এখানে যারা রয়েছেন, সামনে আপনি লেখাপড়া করছেন আপনার কর্মক্ষেত্রে ভালো একটা কিছু করার জন্য, নীতি নৈতিকতা আদর্শ নিয়ে এই পৃথিবীতে টিকে থাকার জন্য, পৃথিবীতে এই জায়গায় যাওয়ার জন্য আপনাকে মূলত এডুকেশন দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। যদি সেই শিক্ষায় আপনি সঠিকভাবে শিক্ষিত হতে না পারেন, আপনার জীবনে চলার গতিপথ বা ট্র্যাকটা যদি আপনি ধরে নিতে না পারেন, তাহলে এই পৃথিবী থেকে আপনি একটা সময় ছিটকে পড়ে যাবেন, যেটা খুবই ন্যাচারাল। আমি বলেছি আপনাদের সাথে এসএসসি পরীক্ষা দিতে এসে 14 লক্ষ স্টুডেন্ট আসলে আপনাদের সাথে এই জার্নিতে নাই, আপনাদের সাথে 13 লক্ষ স্টুডেন্ট জার্নিতে আসে, কিন্তু ইন্টারমিডিয়েট বা এই ডিপ্লোমা শেষ করা স্টুডেন্টদের মধ্য থেকে আবার 5 লক্ষ স্টুডেন্ট হারিয়ে যাবে। আপনারা দেখেছেন কিছুদিন আগে এইচএসসি রেজাল্ট দিয়েছে না, সেখানে 12 লক্ষ স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, 5 লক্ষ সেখানে ফেল করছে, 7 লক্ষ পাস করছে। এই 7 লক্ষ আবার ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য চেষ্টা করে 62,000 তারা পরীক্ষা দিতে পারবে বা টিকবে। আর আপনাদের জন্য চ্যালেঞ্জটা হচ্ছে, আপনাদের হায়ার স্টাডির জন্য মাত্র একটা ইনস্টিটিউট আছে, এই গভর্নমেন্ট একটা বিশ্ববিদ্যালয় আপনাদের জন্য তৈরি করছে, সেটার নাম ডুয়েট। এই ডুয়েটে মাত্র 600 বা 700 সিট আছে আপনাদের জন্য। আর সারা বাংলাদেশের সব জেলাগুলোতে পলিটেকনিক আছে, আর প্রত্যেকটা জেলায় অনেকগুলো বেসরকারি পলিটেকনিক আছে। এখানে হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করে। আপনাদের পলিটেকনিকেও তো 500 স্টুডেন্ট ভর্তি হয় নাই? তো এরকম সব পলিটেকনিকে তো 500 করে যদি অ্যাভারেজে ভর্তি হয়, তাহলে আপনাদের সাথে আসলে কম্পিটিশনে অংশগ্রহণ করবে অন্তত 30,000 স্টুডেন্ট। তো এই যে 30,000 35,000 স্টুডেন্ট আপনাদের সাথে অংশগ্রহণ করে মাত্র 600 জন ডুয়েটে অ্যাডমিশন নিতে পারবে বা ভর্তি হতে পারবে। অথচ আপনি এই যে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, আপনার মনের মধ্যে একটা স্বপ্ন আছে যে আপনিও ডুয়েটে পড়তে চান, আছে না এই স্বপ্ন? ইঞ্জিনিয়ার হওয়ার মানসিকতা নিয়েই তো এখানে ভর্তি হয়েছেন, নাকি কারো চাপে ভর্তি হয়ে গেছেন? আপনারা এখানে সাব ইঞ্জিনিয়ার হবেন, বিএসসি পাস করলে ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, আপনাদের ভবিষ্যতে অনেক চমৎকার একটা লাইফ লিড করতে পারবেন। নামের আগে ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহৃত হবে। সুতরাং আপনারা সবাই চান এখান থেকে বের হয়ে গিয়ে আপনারা যেন ডুয়েটে চান্স পান। আর যদি ডুয়েটে চান্স না পান, তাহলে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে আছে, সেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে বিএসসি করতে পারবেন, কিন্তু এতে 7 থেকে 8 লাখ 9 লাখ 10 লাখ, কোনো কোনো ইউনিভার্সিটিতে 15 লাখ 20 লাখ টাকাও খরচ হবে। এখন আপনারা আসলে এই জায়গায় যাওয়ার জন্য এত টাকা এফোর্ড করার ক্ষমতা রাখেন কিনা? যদি রাখেন তো আলহামদুলিল্লাহ, বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ে বিএসসি ইঞ্জিনিয়ার শেষ করে এরপরে কোনো একটা কর্মক্ষেত্রে যোগদান করবেন। আর যদি না রাখেন, আর ডুয়েটেও যদি চান্স না পান, তাহলে আপনাদের রাস্তা বন্ধ হয়ে যাবে না। এখান থেকে আরেকটা জার্নি আছে, সেটা হচ্ছে পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটিগুলোতে আপনি ভর্তি হইতে পারবেন স্কলারশিপ নিয়ে। চায়নায় প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্কলারশিপ দেয়, অর্থাৎ আপনার টাকা খরচ করে এখানে পড়তে হবে না। চাইনিজ ল্যাঙ্গুয়েজটা যদি আপনি জানেন, তাহলে চায়নায় আপনি অ্যাডমিশন নেবেন, আপনার খরচ সব চাইনিজ গভর্নমেন্ট বহন করবে, গভর্নমেন্টের স্কলারশিপ আছে। অথবা আপনি আবেদন করে সেখানে কোনো প্রফেসরের অধীনে যদি বিএসসি করেন, সেই প্রফেসরও আপনাকে ফান্ডিং ম্যানেজ করে দিবে। অর্থাৎ চায়না তো বিশাল একটা দেশ, 140 কোটি মানুষের বসবাস, টেকনিক্যাল একটা দেশ, যে দেশের নিজস্ব প্রযুক্তি আছে, যে দেশ পৃথিবীর এআই ব্যবহার করে না, যে দেশের পৃথিবীর ফেসবুক ব্যবহার করার দরকার হয় না, পৃথিবীর টিকটক ব্যবহার করার দরকার হয় না, পৃথিবীর লিঙ্কডিন এইগুলো ব্যবহার করে না, তার নিজস্ব প্রযুক্তি সব। চায়নায় প্রযুক্তি আছে, সে ফেসবুকের বদলে ব্যবহার করে উইচ্যাট, সে নিজেদের ট্রানজ্যাকশনের জন্য বিকাশ ব্যবহার করে না, অথবা ওভার টোভার এগুলো ব্যবহার করার দরকার হয় না, তার জন্য আছে আলিপে, নিজস্ব প্রযুক্তি। সে ইউরোপ আমেরিকার তৈরি করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে না, সে নিজস্ব এআই প্রযুক্তি তৈরি করে ফেলছে, তার প্রযুক্তি সে নিজে ব্যবহার করে, তার সকল আবিষ্কার নিজস্ব ডোমেস্টিক, সে পৃথিবী থেকে কোনো কিছু আমদানি করতে হয় না তেল ব্যতীত, আর সব কিছুই সে নিজের দেশে প্রডিউস করে। একটা সময় চায়না আমাদের দেশের মতো কিন্তু হতদরিদ্র অবস্থা ছিল, সেই চায়না আজকে পৃথিবীর অর্থনীতির দিক থেকে লিডিং ইকোনমিক হয়ে গিয়েছে, পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে।
অথচ বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছে, চায়না ঠিক সেই সময়ে তাদের ইকোনমিক ডেভেলপমেন্টের কাজ শুরু করেছিল। চায়না 1978 সালে তার ডেভেলপমেন্ট শুরু করেছিল। আর এই ডেভেলপমেন্টের পেছনে এই ডুয়েটে বা হচ্ছে এই যে ডিপ্লোমা পড়া ইঞ্জিনিয়ারদের উপরেই ভর করা শুরু করছিল চায়না। সকল ট্রেডিশনাল যে ইউনিভার্সিটিগুলো আছে, এই ইউনিভার্সিটিগুলো অনেকটাই বন্ধ করে ফেলছিল। আর তারা টেকনিক্যাল ইউনিভার্সিটি চালু করলো, 17,000 টেকনিক্যাল ইউনিভার্সিটি তারা চালু করলো। আমার বাংলাদেশে আছে একটা ইউনিভার্সিটি। যদি বলা হয় আরও ইউনিভার্সিটি বাড়াও, আমার এখানে ডিপ্লোমা পড়া ছাত্ররা ইউনিভার্সিটিতে পড়তে পারে না, উচ্চশিক্ষা নিতে পারে না, প্রচুর টাকা খরচ হয়, ঝরে পড়ে যায়, এই মেধাকে কাজে লাগাও। সরকার কানেও নেয় না এগুলা। আমরা বারবার বলছি টেকনিক্যাল ইউনিভার্সিটিগুলোর স্কিলনেস মানে এই ক্যাপাসিটিগুলো বাড়াতে হবে। টেকনিক্যাল ইউনিভার্সিটিকে ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যেতে হবে, না হলে একটা জাতি কোনোদিন উন্নতির স্বর্ণশিখরে আরোহণ করে না। কিন্তু এটা গভর্নমেন্ট মাথায় নেয় না, কোনো গভর্নমেন্টই এর আগে সরকার মাথায় নেয় নাই। সামনে কে নেবে আমরা জানি না, কেন নেয় না। চায়না কেন আজকে ওই পর্যন্ত গিয়েছে, কেন আসলে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে গুরুত্ব দেওয়া হয় না, বা ইঞ্জিনিয়ারিং সেক্টরকে আমার দেশে গুরুত্ব দেওয়া হয় না, অথচ একটা জাতি এর উপরেই দাঁড়িয়ে থাকে। ডাক্তাররা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের উপরে নির্ভরশীল। ডাক্তাররা কি করে, একটা প্রেসক্রিপশন লেখার আগে রুগী গেলেই বলে এই টেস্ট করে আসেন, ওই টেস্ট ওই টেস্ট ওই টেস্ট ওই টেস্ট। টেস্টগুলো কোথায় করবে, ওই সব যন্ত্রের কাছেই যাইতে হয়। যন্ত্রগুলো চালায় কারা, সব ইঞ্জিনিয়াররা বানায়, ইঞ্জিনিয়াররাই চালায়। ওই যন্ত্র দেখে সব কিছু দেখে এরপরে একটা ওষুধ লিখে দেয়। ওষুধ বানানোর আবার কলকারখানা যা দরকার এগুলো সব ইঞ্জিনিয়াররাই তৈরি করে দেয়। পৃথিবীতে যা আপনি দেখছেন, এইখানে বসে আছেন, এই যে আমি কথা বলছি, এই টেকনোলজি দিয়ে আমাকে এইগুলো ভিডিও করা হচ্ছে, সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই সব কিছুই হচ্ছে ইঞ্জিনিয়ারিং লেখাপড়ার উপরে ডিপেন্ড করা। সব কিছুই এই কনস্ট্রাকশনগুলো ইঞ্জিনিয়ারদের হাতে তৈরি হওয়া। সুতরাং পৃথিবীর উন্নয়ন এবং ডেভেলপমেন্ট সব কিছুই ডিপেন্ড করে ইঞ্জিনিয়ারদের উপরে। এই জিনিসটা চায়না বুঝতে পেরেছিল। 1978 সালের পর থেকে তারা দে জিয়াওপিংয়ের নেতৃত্বে ইকোনমিক রিফর্ম করেছিল এবং সেখানে তারা আরবান প্ল্যানিং সেন্টার তৈরি করে নতুন একটা বন্দোবস্ত তৈরি করেছিল। তারা বলেছিল করাপশন ফ্রি একটা সোসাইটি গড়ে তুলব আর ওয়ান স্টপ সার্ভিস চালু করব। আমাকে চায়নায় যাওয়ার পরে তারা ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েছিল। ওয়ান স্টপ সার্ভিস আছে, এক জায়গায় আপনি বসে থাকবেন, আপনার যত সমস্যা এক টেবিলে বসেই সমাধান করে দেবে, এদিক ওদিক দৌড়াতে হবে। এত প্রযুক্তিগুলো আপনার নখদর্পণে তারা নিয়ে আসছে। এইভাবে করে তারা তাদের ডেভেলপমেন্টকে প্রসারিত করেছিল। 1978 সালে চায়নার ইকোনমি যে অবস্থায় ছিল, বাংলাদেশের ইকোনমি ঠিক সেই অবস্থায় ছিল। আমি গুয়াংপু রিভারের পাশে যখন গিয়ে তাদের ওই ডেভেলপমেন্ট সাংহাই টাওয়ারের বিশাল টাওয়ার, 100-150 টালার উপরে টাওয়ার, 30-40 সেকেন্ডের ব্যবধানে 100 টালার উপরে আমার উঠাই নিয়ে চলে গেছে। সুপারসনিক গতিতে সেই লিফট চলে, এত গতি সেইখানে রয়েছে। সেইখানে সাংহাই টাওয়ারের নিচে কিভাবে সাংহাই টাওয়ারটা বা সাংহাইয়ের ওই শহরটা ডেভেলপ হলো সেই জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে। 1978 সালের সেই ডেভেলপমেন্ট আমি দেখলাম। বাংলাদেশের বুড়িগঙ্গা নদী যেমন ছিল, সাংহাইয়ের পাশে গুয়াংপু রিভারটা ঠিক তেমন ছিল। অর্থাৎ সেইখানে বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর পাশে যেরকম আবর্জনা ময়লা জমা, এরপরে সেখানে ট্রাফিক করা থাকে, সবসময় ট্রাফিক জ্যাম হয়ে থাকে, ময়লার স্তূপ থাকে, দুর্গন্ধ ছড়ায়, ঠিক সেই অবস্থা ছিল সেই রিভারটার। তারা সেটাকে রিফাইনারি করে আজকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনীতির হাবে পরিণত করছে 40 বছরের ব্যবধানে। বাংলাদেশ তার 54 বছরের ব্যবধানে আজকে এসেও আমাদেরকে বলে মাথাপিছু আয় 2882 মার্কিন ডলার। এরপরে আবার শুভঙ্করের ফাঁকি আছে, কারণ আমাদের ক্যালকুলেশন করে 17,000 মানুষ দিয়ে, আর আমাদের দেশে জনসংখ্যা আছে অন্তত 20 লাখ। এই 3 লাখ বা 20 কোটি মানুষ আছে আমাদের দেশে। জনসংখ্যা দেখাইছে এর আগে আদমশুমারি করে 17 কোটি। 3 কোটি বা 4 কোটি জনসংখ্যা তারা দেখায় না। যদি দেখায় তাহলে মাথাপিছু আয় যে কমে যাবে ভাগ দিলে, এ কারণে জনসংখ্যা কম দেখায়, জিডিপির পরিমাণ বেশি দেখায় বলে আমরা দেখো ডেভেলপমেন্ট করছি, আমরা মিডিল ডেভেলপমেন্ট, লিডস ডেভেলপমেন্ট কান্ট্রি, উন্নত অনুন্নয়নশীল দেশের তালিকায় আমাদের নাম চলে যাবে, উন্নয়নের মহাসড়কে জাতিরে উঠাই দিলাম। ধোকাবাজি যা করার এই ফ্যাসিবাদ হাসিনা জনগণের সাথে সব কিছু করছে। আর কেন আমার উন্নয়নটা করে নাই, কেন করে নাই? আমি একটা উদাহরণ দেই আপনাদেরকে, তুরস্কের উদাহরণ। তুরস্ক যখন নাজিমুদ্দিন এরবাকান ক্ষমতায় গেল, তখন তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন, নাজিমুদ্দিন এরবাকান। সংগঠনের নাম হচ্ছে মিল্লি গুরুশ। এই প্রতিষ্ঠানটা এজ এ ইঞ্জিনিয়ারিং একটা প্রতিষ্ঠান তিনি তৈরি করেছিলেন। তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন, বিজ্ঞানী ছিলেন, জার্মানিতে লেখাপড়া করেছেন, টার্কিতে লেখাপড়া করে জার্মানিতে উচ্চ ডিগ্রি পিএইচডি ডিগ্রি নিয়েছেন।
জার্মান গভর্নমেন্ট তাকে অফার করেছিল থেকে যাওয়ার জন্য, তিনি বলছেন আমার দেশে আমি কাজ করতে চাই। সে দেশ মাতৃকার সেবার জন্য নিজেকে আবার তার্কিতে নিয়ে আসলেন। ইসলামী চেতনা তিনি লালন করতেন, ইসলামী আন্দোলনের ঝান্ডা তিনি ধরেছিলেন। ওই বিজ্ঞানী তখন চিন্তা করলেন আমার দেশকে যদি উন্নত করতে হয় তাহলে দেশের অভ্যন্তরে ডেভেলপমেন্ট করতে হবে, আর বিদেশ থেকে যে মেশিনারি আমি উৎপাদন করে মেশিনারি নিয়ে আসি এইটা দিয়ে কখনোই একটা দেশের উন্নয়ন হয় না। তখন সে নিজ থেকে গবেষণাগার প্রতিষ্ঠান তৈরি করে গবেষণা করে করে কম টাকায় মেশিন উৎপাদন করলো। যখন সেটা লঞ্চ করলো, গভর্নমেন্টকে বলল যে আমার দেশের দেশীয় প্রযুক্তি দিয়ে আমরা এই মেশিন তৈরি করছি, আমার এই মেশিন বাজারজাতকরণের জন্য আমাকে সুযোগ সুবিধা দাও। তখন গভর্নমেন্টের করাপ্টেড মন্ত্রী পরিষদ বলল যে না, তোমাকে এই সুযোগ দেওয়া হবে না, কারণ তোমার মেশিন উৎপাদন করতে 4 আনা 8 আনা বেশি খরচ হয়, আর আমার বাইরে থেকে যদি আমরা আমেরিকা থেকে কিনে নিয়ে আসি তাহলে 8 আনা কম টাকা খরচে কিনতে পারি। দেশে তৈরি প্রোডাক্ট যদিও বেশি দামেও আমি কিনি, তারপরেও তো টাকাটা দেশে থেকে যায়, বিদেশে তো আর যায় না। কিন্তু করাপ্টেড মন্ত্রী পরিষদ এটাকে পাশ করলো না, কারণ ওই যে বিদেশ থেকে যারা লিজ নিয়ে ওই মেশিনারি কিনে নিয়ে আসে, এলসি যাদের খোলা আছে, এইগুলো সব গভর্নমেন্টের লেসপেন্সার, যাদেরকে এগুলো ইজারা দেয় তারা কিছু টাকা দেয় সরকারের এই রাজনীতিবিদদেরকে। দুর্নীতি, এইগুলোর নামই হচ্ছে দুর্নীতি। তারা হচ্ছে এই শেয়ার নেবে, তারা হচ্ছে গভর্নমেন্ট যখন হচ্ছে এগুলো সারে যে কারা এই মেশিনারিগুলো এই রাষ্ট্রের জন্য কিনে নিয়ে আসবে, তারা এইগুলো নেয়, এই টেন্ডারগুলো নেয়। টেন্ডার নেওয়ার পরে একটা অংশ গভর্নমেন্টের ওই রাজনীতিবিদদের দেয়, যার ফলশ্রুতিতে তারা চিন্তা করে যদি এই বিদেশ থেকে এই মেশিনারিগুলো না কিনে নিয়ে আসা হয় তাহলে আমার তো ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেল। এ কারণে এই মেশিনারি যাতে বিদেশ থেকে আনা বন্ধ না হয়, এজন্য যা ষড়যন্ত্র করার তাই করা শুরু করলো। নাজিমুদ্দিন এরবাকান বলল যে না, আমি কম টাকায় মেশিনারি উৎপাদন করব, আমাকে কিছুদিন সময় দাও। এরপরে সে আবার ফার্দার রিসার্চ করা শুরু করলো। রিসার্চ করে করে মেশিনারি কম টাকায় উৎপাদন করলো, যেটা বাইরে থেকে কিনে আনতে যা খরচ হয় তার চাইতে কম টাকায় সে উৎপাদন করলো। এরপরও নানা ধরনের সলসাতুরি শুরু করে দিল যে না, তোমার কাছ থেকে নেওয়া যাবে না, তোমার মেশিন ভালো না, তোমার মেশিনে এই সমস্যা সেই সমস্যা। দেশ যাতে স্বাবলম্বী না হয়, দেশে যেন এমপ্লয়মেন্ট ক্রিয়েট না হয়, তাবেদারি গোলামি করে রাখার জন্য রাজনীতিবিদরা এই চক্রান্তগুলো যুগে যুগে করছে। আমার দেশে বাংলাদেশে করে নাই। আমার দেশে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, কিন্তু আমার দেশে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আছে। ক্যাপাসিটি চার্জ দিতে হয় 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। এটা উৎপাদন আমার করার দরকার হয় না, কিন্তু আমার দেশে এগুলো আছে। ক্যাপাসিটি চার্জ জনগণের পকেটের টাকা দিয়ে কোটি কোটি টাকা প্রতি বছর এই ক্যাপাসিটি চার্জ দিতে হয়, কিন্তু কোনো বিদ্যুৎ উৎপাদন হয় না, ফেলে রাখছে। অথচ ভারতের কাছ থেকে একটা অসম চুক্তি করেছিল আওয়ামী ফ্যাসিবাদের সময়, যেই চুক্তিতে এই গভর্নমেন্ট এখনো পর্যন্ত বলবৎ রেখেছে। অনেকগুলো চুক্তি বাতিল করছে। আদনি গ্রুপের এই চুক্তিটা এখনো বাতিল করতে চাচ্ছে না কেন আমরা জানি না। আদনি গ্রুপ অতিরিক্ত টাকা দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য যা খরচ হয় তার চাইতে অতিরিক্ত টাকা দিয়ে এরপরে আদনি গ্রুপের কাছ থেকে ভারত থেকে এই বিদ্যুৎ উৎপাদন করে বা এগুলো কিনে নিয়ে আসে। এগুলো কিনে নিয়ে আসতে গেলে ভারত থেকে অতিরিক্ত টাকা আমাদেরকে পে করতে হয়। এই টাকাগুলো জনগণের ট্যাক্সের টাকা। আর এগুলো আনতকে জ্বালানি খনিজ মন্ত্রণালয়ের মাধ্যমে তৎকালীন যে মন্ত্রী ছিল তার মাধ্যমে এইগুলো আমদানি করা হতো। প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিচের দিকের মন্ত্রী পরিষদের যারা জড়িত ছিল, সরকারের আমলা যারা এই বিক্রির সাথে ক্রয়ের সাথে জড়িত ছিল, এরা সব কিছু একটার পর একটা পার্সেন্টেজ পেত। এই পার্সেন্টেজ খাইতে খাইতে জনগণের ঘাড় মোটকে তারা সকল টাকা লুটপাট করে নিত। এগুলো ছিল আমার দেশের উন্নয়নের মহাসড়ক, যেখানে 240 বিলিয়ন ডলার তারা পাচার করে ফেলছে। আভ্যন্তরীণ দুর্নীতি প্রায় 28 লক্ষ কোটি টাকার উপরে, এটা কল্পনা করা যায় না। 8 বছরের বাজেটের পরিমাণ সম্পদ তারা লুটপাট করছে এই বাংলাদেশ থেকে। যদি এইটা দেশের ভিতরে থাকতো, যদি ইকোনমিক হাব তৈরি করতো, যদি ইঞ্জিনিয়ারদেরকে কাজে লাগাতো, ডিপ্লোমাদের ইনস্টিটিউটগুলোকে আরও বেশি টেকনিক্যাল ইনস্টিটিউটে পরিণত করতো, এখানে সবচেয়ে মেধাবীরা যদি এখানে ভর্তি হতে পারতো, বুয়েটে পড়ার পরে 62% বিদেশে চলে যায়, এই 62%কে যদি দেশে রাখা যেত, গবেষণাগার তৈরি করা যেত, কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করা যেত, এই দেশ 4 বছরের ব্যবধানে একটা স্বাবলম্বী দেশে পরিণত হতো। কিন্তু সেটা হয় না। না হয় কেন? স্বার্থটা কার এখানে জড়িত হচ্ছে? আমার 3 দিকে একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্র আমাদেরকে আধিপত্যবাদের বেষ্টনে আবদ্ধ করে রাখছে। সে চায় না আমার দেশ উন্নত হোক। তার তো অনেক বড় দেশ, সমান তালে উন্নয়ন করতে পারে না। সে তার 7 সিস্টার্সকে এখনও অনুন্নত করে রাখছে, সেখানে এখনও পাকা টয়লেট পর্যন্ত তারা স্থাপন করতে পারে নাই।
আমার দেশের মাথাপিছু আয় যা ভারতের মাথাপিছু আয় তার চাইতেও কম, কিন্তু সে বড় দেশ, তার পারমাণবিক অস্ত্র আছে, সে আধিপত্য বিস্তার করে আমার দেশকে দমিত করে রাখতে চায়। আমার ছোট দেশ, উন্নয়ন ঘটাতে কোনো সময় লাগার কথা না, অথচ সেই দেশটার শিক্ষা নষ্ট করছে, শিক্ষা ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে, কালচারাল সিস্টেমকে ধ্বংস করছে, আমার দেশের ইকোনমিক সিস্টেমকে ধ্বংস করছে। এইগুলো ধ্বংস করার মধ্য দিয়ে এই দেশটা যাতে কার্যকর একটা রাষ্ট্রে পরিণত হতে না পারে তার সকল বন্দোবস্ত তারা করে রাখছে। আমরা সেই জায়গা থেকে তোমাদেরকে সতর্ক করতে চাই প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য সামনে এই দেশ অনেক কিছু হয়তো ফ্যাসিলিটিস তোমাদেরকে দিয়ে রাখতে পারবে না, কিন্তু তোমাদেরকে ফার্স্ট ইয়ার থেকেই একটা অদম্য স্পৃহা নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তুমি তোমার জীবনে ইঞ্জিনিয়ার হতে চাও, ডুয়েটে পড়তে চাও, বিদেশে হায়ার স্টাডি করতে চাও, বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে ভালো একটা জবে ঢুকতে চাও, তোমার ভিতরে স্ট্রং মোটিভেশন, স্ট্রং ডিটারমিনেশন যদি না থাকে তাহলে এটা অ্যাচিভ করা সম্ভব না। তোমরা নেপোলিয়ান বোনাপার্টের কথা শুনছো না? ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ান বোনাপার্ট। তো নেপোলিয়ান বোনাপার্ট যখন বাচ্চা ছিল, ছোট ছিল, সে একদিন ভিড়ের মধ্য দিয়ে ঠেলে ঠেলে দেখতেছে বাজারের মধ্যে এক জ্যোতিষী মানুষের হাত দেখে দেখে বলে দিচ্ছে যে ভবিষ্যতে সে কি করবে। তখন ভিড় ঠেলে গিয়ে একেবারে জ্যোতিষীর কাছে গিয়ে হাত পেতে দিচ্ছে, দিয়ে বলছে যে আঙ্কেল দেখেন তো আমি আমার জীবনে কিছু করতে পারবো কিনা, আমার হাতটা দেখে। সুন্দর চেহারা, অল্প বয়সের একটা বাচ্চা, জ্যোতিষী তার হাত দেখে বলছে যে বাবা তোমার হাতের রেখা এখান থেকে বাঁকা, এটা যদি সোজা হইতো তাহলে তোমার জীবনে তুমি একটা কিছু করতে পারতা। তখন সে ভিড়ের মধ্য থেকে বের হয়ে গিয়ে পকেটে কয়টা টাকা ছিল এটা দিয়ে একটা ব্লেড কিনে এরপরে হাতের রেখা ধরে এখানে টান দিয়ে ছিঁড়ে ফেলছে, রক্ত ফিনকি দিয়ে পড়ছে, আর এক আঙুল দিয়ে এটাকে ঠেকিয়ে ধরে চাপ চেপে ধরে এরপরে আবার জ্যোতিষীর কাছে আসছে, এদিকে রক্ত পড়তেছে, ফোটা ফোটা পড়ছে। এর মধ্যে জ্যোতিষীরা এসে বলতেছে আঙ্কেল এবার দেখেন তো আমার জীবনে আমি কিছু করতে পারবো কিনা। তখন জ্যোতিষী তার দিকে তাকায় আসে, কোনো কথা বলে না, তাকিয়ে থেকে বলছে যে বাবা তোমার রেখা কোন দিকে কি গেছে এইটা আমি বলতে পারবো না, কিন্তু তুমি যে পৃথিবীর মানচিত্রকে পরিবর্তন করে দিতে পারবা সেই অদম্য স্পৃহা তোমার ভিতরে আছে, এতটুকু আমি বলে দিতে পারি। ঠিকই পৃথিবীর ইতিহাস সাক্ষী, নেপোলিয়ানকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। নেপোলিয়ান অল্প বয়সে টোটাল ইউরোপকে তার পদান্ত করতে বাধ্য হয়েছিল। নেপোলিয়ান যেদিকেই যেত সেদিকে সবাই তটস্থ থাকতো, রক্তপাত অথবা বিনা রক্তপাত এক একটা রাজ্য সে বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিল। এটা তার ভিতরে সেই অদম্য স্পৃহাটা ছিল। তোমার ভিতরে যদি এরকম স্পৃহা থাকে, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে তাকে এটা দেয়া হয়। এই আইনস্টাইন প্রায় বলতেন লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল, টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো, যদি তোমার বাইসাইকেলের প্যাডেলটি তুমি ঘোরাও তাহলে তুমি টিকে থাকতে পারবা, ব্যালেন্স ঠিক থাকবে, অথবা তুমি হয় ডান দিকে কাত হয়ে যাবা বা দিকে কাত হয়ে যাবা, তুমি ব্যালেন্স ঠিক রাখতে পারবা না। তোমার লাইফের এই 4 বছর তুমি যদি মনে করো আমি ডিপ্লোমায় পড়ি আমি কী বা করবো, তুমি মনে রাখো এই ডিপ্লোমায় পাশ করেই বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্রদের চাইতে বেশি কর্মসংস্থান তাদের জন্য অপেক্ষা করতে থাকে। এই ডিপ্লোমার ছাত্ররাই কিন্তু আগামীর বাংলাদেশের যত ক্ষেত্র তৈরি হচ্ছে ক্যাপিটাল ইকোনমিতে, আমাদের ইকোনমি শিফটিং হয়ে লেবার ইকোনমি থেকে ক্যাপিটাল ইকোনমিতে যাচ্ছে। সুতরাং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্র বা বিএসসি ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রই বাংলাদেশে সবচেয়ে বেশি তৈরি হচ্ছে। আমরা বারবার সরকারকে বলছি ইউনিভার্সিটিগুলোতে যে সাবজেক্টগুলো ট্রেডিশনাল সাবজেক্ট পড়ানো হয় এই সাবজেক্টের পাশাপাশি অবশ্যই বর্তমান সময়ের টেকনিক্যাল নলেজগুলো ইনকর্পোরেট করতে হবে, তা নাহলে দেশে বেকারত্বের ফ্যাক্টরি তৈরি হচ্ছে। ইউনিভার্সিটিতে পড়ে এই দেশে অন্তত 30 লক্ষ বেকার আছে, আর ডিপ্লোমা পড়ে বা এই বিএসসি পড়ে বেকারত্বের পরিমাণ 4 থেকে 5%। তার মানে এই অংশ থেকে যারা পড়াশোনা করে ঠিকঠাক মতো বের হয় তাদের কর্মক্ষেত্রের কোনো অভাব হয় না। সুতরাং আমাদেরকে ফার্স্ট ইয়ার থেকেই একটু পড়াশোনার দিকে গুরুত্ব দিতে হবে, একেবারে ইনিশিয়াল স্টেজ থেকে। ফার্স্ট ইয়ার মনে করলে হবে না ফার্স্ট ইয়ার ইজ রেস্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ডোন্ট কেয়ার, এবার থার্ড ইয়ারে আসলে একটু সিজি বানানোর চেষ্টা করি, ফোর্থ ইয়ারে উঠলে একটু ঘুম ভাঙে, কিন্তু এরপরে ঘুম ভেঙে দেখি যে আমার সব কিছু হারিয়ে গেছে। তোমাকে ফার্স্ট ইয়ার থেকেই চিন্তা করতে হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং যদি আমাকে পড়তে হয়, ডুয়েটে চান্স পেতে হয়, তাহলে একেবারে ফার্স্ট ইয়ার থেকে আমাকে একটা ভালো প্রিপারেশন নেওয়া দরকার। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠলে বিএ মানে ডুয়েটে কী ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নের প্রিপারেশনগুলো আমি নেব। এরপরে গিয়ে আমার জন্য যে কোচিংগুলো আছে ডুয়েট অ্যাডমিশনের জন্য থার্ড ইয়ার থেকে অনলাইন সার্ভিসের যে কোচিংগুলো আছে আমাদের ভাইদের সাথে যোগাযোগ করলে আমরা সেই আমাদের ভাইরা এই সার্ভিসগুলো তোমাদেরকে প্রোভাইড করতে পারবে। আমরা তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের একাডেমিক জায়গায় সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। এরপরে যদি মনে করো এগুলো আমার জন্য না, আমি বিদেশে গিয়ে হায়ার স্টাডি করব,
তো তুমি সেইখানেও যেতে পারো, সেখানেও ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা তোমাকে রাস্তা দেখিয়ে দেবে, তোমাকে বলে দেবে যে এই রাস্তায় এইভাবে চললে তুমি এইভাবে স্কলারশিপ পাবা, চায়নায় গিয়ে পড়তে পারবা, জাপান জার্মানি গিয়ে পড়তে পারবা, সুইডেন নরওয়ে ডেনমার্ক স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো, বাল্টিক অঞ্চলের দেশগুলোতে তুমি পড়াশোনা করতে পারবা, ইউরোপের ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এই কন্ডিশন হলে লেখাপড়া করতে পারবা। সেজন্য শর্ত হলো চায়নার জন্য চায়না ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, জার্মানির জন্য জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, জাপানের জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, আর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যেতে গেলে আইএলটিএস এর স্কোরটা ভালো থাকতে হবে। সেজন্য তাহলে টার্গেট নাও কোন দেশে তুমি যাবা, সেকেন্ড ইয়ার থেকে সেই ভাষা শুধু শুনতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, একটা পর্যায়ে গিয়ে দেখবা খুব ভালো কিছু করতে পারবা। মানুষ তার প্যাশন যদি ঠিক করে নেয়, তার লাইফের টার্গেট যদি ঠিক করে নেয়, তাহলে তার জীবনে সে ভালো কিছু করতে পারবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? এই যা বললাম এগুলো সব পুরান কথা বলে ফেললাম নাকি? ভাবসাব দেখে তো মনে হচ্ছে যে এই কথা অনেকবার শুনছি, আজকে আপনি কি বলতেছেন। এখন তো কাঁচা বয়স, কেবল হচ্ছে এসএসসি পাস করা, এই বয়সে আসলে ওই ক্যারিয়ারের এইসব মাথায় ঢোকে না। বাপের পকেট থেকে যারা টাকা নিয়ে চলে তাদের এইসব কিছু মাথায় ঢোকে না। এখানে চিন্তা হয় যে বন্ধু বান্ধব নিয়ে একটু আড্ডা টাড্ডা দিব, আন্দোলন সংগ্রাম হইলে লাফালাফি ফালাফালি খুব ভালো লাগে। কিন্তু বয়স আস্তে আস্তে বাড়ার সাথে সাথে জীবনের কাঠিন্যতা আর জীবনের যে চ্যালেঞ্জগুলো এইগুলো বোঝা যায় আস্তে আস্তে। তোমার অনেক বন্ধুদেরকে তুমি পাবা এই কলেজগুলোতে যারা স্মোকিং করছে, যারা বলবে যে জীবনে একটাই তো মাত্র সময়, একটাই তো দিন, চল না একটু ঘুরি, 31 নাইট একদিন, এরপর 14ই ফেব্রুয়ারি একদিন, 21শে ফেব্রুয়ারি একদিন, 26শে মার্চ একদিন, এরকম একদিন করতে করতে জীবনের 365 দিনই কিন্তু পার হয়ে যায়, ওর কপালে একদিন আর ফুরাইতে থাকে না। এখন যারা হচ্ছে আত্মপ্রত্যয় দৃঢ়চেতা হয়, টার্গেট ওরিয়েন্টেড মানুষ হয়, তার লাইফ ওই একদিন একদিন করে আর গুনে না, তার লাইফে প্রতিটা সময়কে সে হিসেব করে করে চলে যে না তার প্রতিটা সময়কে কাজে লাগাতে হবে। সঙ্গ দোষে আমরা অনেক ভাইয়েরা কিন্তু নষ্ট হয়ে যাবো এই কলেজে এসেই। অনেক বন্ধু বান্ধব এমন পাবো যে ওই এলাকায় বাড়ি, আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, একটু মোস্তান টাইপের, তার সাথে একটু সম্পর্ক রাখতে ইচ্ছা করে, এরকম টাইপের কিছু ছেলে পেলে পাবা। 4 বছর পরে এ ছেলে পেলের কোনো অস্তিত্বও থাকবে না। আমাদের ক্লাসে আমরা দেখছি না এরকম কিছু ছেলে পেলে আর ছিল, এগুলো এখন মিস্ত্রি রাজমিস্ত্রির কাজ করে, অথবা কাউরে দেখতেছি হচ্ছে স্যানিটারি ল্যাপটিনের কাজ করে, কাউরে দেখতেছি হচ্ছে এই বিদ্যুতের বাতি টাতি ঠিক করে, ল্যাম্পপোস্টের ওইখানে দাঁড়ায়। গতদিন একজন আসলো, সে অনেক দিন পরে তার সাথে আমার দেখা হইলো, 14 বছর পরে দেখা হইলো, এখনও আইসে বলতেছে আমার একটা চাকরির ব্যাপারে একটা সুপারিশ করে দিবি। আমি যদি ওই সময় লেখাপড়া না করে যে আমাদের নিয়ে চল খেলি, এত লেখাপড়া করে কী হবে, দেখবানি কে কী করে, তো দেখতেছিস তো এখন কে কী করে। লজ্জায় এখন মাথা নিচু করে থাকে, বলে ওই লজ্জা আর দিস না, এখন তো সময় পার হয়ে গেছে, এখন কি করব, সংসার আদি আছে, ইনকাম নাই। জীবনের এই কঠিন মুহূর্তে তখন মনে পড়ে ওই সময়ে যদি ওই কাজগুলো না করে একটু লেখাপড়া করতাম, তাহলে আজকে হয়তো অনেকের মতোই আমিও ভালো কিছু করতে পারতাম। এগুলো সবার উপলব্ধিতে আসে না, উপলব্ধিতে আসে ওই সময় যখন তার জীবন থেকে সময় ফুরিয়ে যায়। আর সময় ফুরিয়ে গেলে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, লাইতা শাবাবা ইয়াউদ ইয়াউমান আখবারহু মা ফাআলাল মাশিব। হায়, যৌবন যদি ফেরত আসতো তাহলে আমি যৌবনের কাছে নালিশ করে দিতাম বার্ধক্য আমার সাথে কেমন আচরণ করছে। তোমার কাছে যখন বার্ধক্য উপনীত হবে, সময়গুলো যখন তোমার কাছ থেকে চলে যাবে, তখন তুমি আফসোস করে করে বলবা আরে ওই সময় যদি কথা শুনতাম, ওই সময় যদি একটু ভালো কিছু করতাম। আজকে এসএসসিতে যারা এ প্লাস পেয়েছে আর যে ছেলেটা এ প্লাস পায় নাই, তার পরিবারের সাথে একটু মিলতাল করে দেখবা, পরিবারগুলো যারা এ প্লাস পায়নি, এ গ্রেড এ মাইনাস পেয়েছে, ফেল করেছে, দাদা যখন কান্নাকাটি করে, বাবা মা বলে তোরে সতর্ক করছিলাম একটু লেখাপড়া কর, তোরে বারবার বলছিলাম যে বইটা নিয়ে বয়, বাদরামি করিস না, ওর কাছে যাইস না, ঘুরে বেড়াইস না, আমার সতর্কতা শুনিস নাই, এখন আজকে তোর জীবনে তো এই পরিণতির জন্য তুই দায়ী। তখন কান্নাকাটি করে কি এই রেজাল্টটা ফেরত নিয়ে আসতে পারবে? যে সময়টা চলে যায় এটা খরস্রোতা নদীর মতো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় আর নদীর স্রোত কারোর জন্য কখনোই অপেক্ষা করে না। সুতরাং সময়ের 1 ফোর আর অসময়ের কয় ফোর অনেকের জানা নাই মনে হয় না, এই বয়সে জানার কথাও না। সময়ের কি গুরুত্ব আপনি বুঝান, আপনার চাইতে বেশি বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি জীবন গঠনের তৌফিক দান করুন। আপনাদের কয়েকটা প্রশ্ন আছে, এগুলোর উত্তর দিয়ে আমি শেষ করব। এক ভাই প্রশ্ন করছেন, আমরা কেন শিবির করব? আপনাদের শিবির করতে আমরা কখনো বলবো না। আমরা ছাত্র শিবিরের মূল কাজ হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে লিখে দিয়েছি। এগুলা 1977 সালের 6 ফেব্রুয়ারি প্রতিষ্ঠার সময় আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য লিখে দিয়েছি আল্লাহ প্রদত্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী
মানুষের সার্বিক জীবন